পৃথিবীর প্রত্যেকটা দেশ কোনো না কোনো সময় যুদ্ধ করেছে, আর যুদ্ধ মানে ধ্বংস এবং অসংখ্য আত্মত্যাগের গল্প। দক্ষিণ কোরিয়া পৃথিবীর ইতিহাসে এমন এক জঘন্যতম যুদ্ধ করেছে। ইতিহাসে অমর হয়ে থাকা ৭১ জন কিশোর সেনার আত্মত্যাগ নিয়ে নির্মিত অসাধারণ একটা মুভি 71 ইন্টু দ্য ফায়ার। যুদ্ধের সিনেমা অনেক দেখে থাকলেও এই গল্পটা যুদ্ধ সম্পর্কে আপনার ধারণায় পাল্টে দেবে। মূল গল্পে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভি শুরুতে আমরা যুদ্ধের দৃশ্য দেখতে পাই, যেখানে সৈন্যরা একে অপরের দিকে গুলি চালিয়ে তাদের ঘায়েল করার চেষ্টা করতে থাকে। আমরা সেখানে উত্তর কোরিয়ার সেনা কমান্ডার পার্ককে দেখতে পাই। সে দূরে বসে সবকিছুর উপর নজর রাখছিল। উত্তর কোরিয়ার আর্মিদের কাছে অনেক ভারী এবং শক্তিশালী সব অস্ত্রশস্ত্র ছিল। এক কথায় বলতে গেলে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার চাইতে অনেক বেশি শক্তিশালী। তাই স্বাভাবিকভাবেই এই যুদ্ধে দক্ষিণ কোরিয়া বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাদের অবস্থা দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে। তাদের সাহায্যের খুব প্রয়োজন। পরের দৃশ্যে আমরা দক্ষিণ কোরিয়ার একজন সেনা ওজংকে দেখি। ওজংয়ের সামনে তার সাথীর ওপর শত্রুপক্ষের একজন সেনা হামলা করে। ওজং শত্রু সেনাকে মারার জন্য তার দিকে রাইফেল তাক করে, কিন্তু তার হাত কাঁপছিল। কাঁপতে থাকা হাতে ওজং গুলি চালানোর চেষ্টা করলেও রাইফেল থেকে কোনো গুলি বের হয় না, কারণ রাইফেলে কোনো গুলিই ছিল না। ওজং রাইফেলে গুলি ভরার চেষ্টা করছিল, তখন শত্রুপক্ষের একজন এসে আহত সৈনিকটিকে গুলি করে মেরে ফেলে। ওজংয়ের গুলি তার হাতেই থেকে যায়। কমান্ডার পার্ক ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণ চালায়। এই আক্রমণে বাধ্য হয়ে দক্ষিণ কোরিয়ার সৈন্যদের পিছু হটতে হয়। যে সৈনিকগুলো বেঁচে ছিল তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ট্রাকে চড়ে পালিয়ে যেতে থাকে। স্বাভাবিকভাবে উত্তর কোরিয়া শহরটি দখল করে নেয়। কমান্ডার পার্কের উপর হাই কমান্ড থেকে নির্দেশ আসে ন্যাকডং নদীর দিকে যাওয়ার জন্য। সেখানে উত্তর কোরিয়ার সৈন্যদের সাহায্যের প্রয়োজন, কিন্তু কমান্ডার পার্ক সিদ্ধান্ত নেয় সে এখান থেকে সরাসরি পোহাং যাবে। কারণ পার্কের মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, সেটা হলো তাকে 15ই আগস্টের মধ্যে এই যুদ্ধ শেষ করতে হবে। এই সময়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী বুসান দখল করতে হবে। এদিকে দক্ষিণ কোরিয়ার সেনাদের সন্দেহ হয় কমান্ডার পার্ক হয়তো পোহাংয়ে আক্রমণ চালাবে। তাই তারা পোহাংয়ে প্রবেশের ব্রিজটি ধ্বংস করে দেয়, যেন শত্রুরা পোহাংয়ে পৌঁছানোর চেষ্টা করলে বাধাগ্রস্ত হয়। এদিকে পোহাংয়ে ওজং তার সাথীদের একের পর এক মরতে দেখছে। আহত সৈনিকরা খুব বাজেভাবে মারা যাচ্ছে। ওজং শত্রুদের মারার জন্য যে গুলিটি রাইফেলে লোড করেছিল সেটা এখনও তার হাতেই রয়ে গেছে। পরের দৃশ্যে আহত ওজংকে একজন নার্স চিকিৎসা করছিল, কিন্তু তার মনে যে আঘাত লেগেছে সেটি এক মুহূর্তের জন্য সে ভুলতে পারছিল না। দক্ষিণ কোরিয়ার কমান্ডার কাংসুক তার সুপ্রিম কমান্ডারের কাছে এসে জানতে চায়, আপনি কেন আমাদের সাহায্য পাঠালেন না? তখন সুপ্রিম কমান্ডার বলে, তোমাদের সাহায্য পাঠানোর মতো কোনো সৈন্য বা অস্ত্র কোনোটাই অতিরিক্ত নাই। এখন আমাদের কাছে যে সৈন্য এবং অস্ত্র রয়েছে সেগুলো সব একত্রিত করে সবাই ন্যাকডংয়ের দিকে যাবে। সেখানে সৈনিকদের সাহায্য করা খুব জরুরি, কারণ ন্যাকডং হাতছাড়া হলে আমরা সব কিছু হারিয়ে ফেলব। যে কোনো মূল্যে ন্যাকডং রক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পোহাংয়ের নিরাপত্তা কে দেবে? পরের দৃশ্যে দেখা যায় ওই ক্যাম্পে মানুষ ভর্তি 2টি ট্রাক এসে পৌঁছেছে। সেখানে কিছু তরুণ আর বাকিরা 12-15 বছর বয়সের কিশোর। দক্ষিণ কোরিয়ার গ্রাম থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে অংশগ্রহণের জন্য নিয়ে আসা হয়েছে। অন্যদিকে ওজংয়ের সাথে যুদ্ধের ময়দানে যা ঘটেছে সেই স্মৃতিগুলো সে ভুলতে পারছে না। অন্য একটি গাড়িতে 3 জন ছেলে আসে। তারাও যুদ্ধ করতে চায়, কারণ তাদের বাবা মাকে শত্রু সেনারা মেরে ফেলেছে। ওই 3 জন এসেছে বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতে। কমান্ডার তাদের যুদ্ধ করার অনুমতি দেয়, কারণ তাদের অনেক লোকের প্রয়োজন। এরপর কমান্ডার কাংসুক নতুন আসা সবার সাথে কথা বলে। সে বলে, তোমরা মাত্র এখানে এসেছো, তোমাদের এখনো অনেক কিছু শেখার বাকি আছে। আমরা সবাই অন্য এক জায়গায় যুদ্ধ করতে যাব, কিন্তু আমাদের এই ক্যাম্প রক্ষা করাও গুরুত্বপূর্ণ। তোমরা যে ৭১ জন এসেছো তাদের দায়িত্ব যে কোনো মূল্যে এই ক্যাম্প রক্ষা করা। তোমাদের কমান্ডার হিসেবে থাকবে ওজং। একজন বলে, ওজং কেন আমাদের নেতা হবে? আমরা কি ভোট দিয়ে আমাদের কমান্ডার বেছে নিতে পারবো না? কমান্ডার বলে, ওজংয়ের যুদ্ধের অভিজ্ঞতা আছে, তাই সে তোমাদের কমান্ডার হবে। তখন একজন প্রশ্ন করে, যদি শত্রুরা এখানে এসে আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা কি করব? তখন একজন বলে, আমরাও তাদের উপর আক্রমণ করব। অপর একজন বলে, কিন্তু আমরা তো বন্দুক চালাতে জানি না, তাহলে মোকাবেলা করব কিভাবে? অন্য একজন বলে, আরে এটা এমন কি আর, আমরা বন্দুক চালানো শিখে নেব। তখন তাদের সবাইকে একটি করে বন্দুক আর কিছু গুলি দেওয়া হয়। এই ৭১ জন নতুন কিশোর সৈনিকের হাতে পোহাং শহরের দায়িত্ব তুলে দিয়ে বাকি সবাই চলে যায় ন্যাকডংয়ের দিকে, নিজেদের দেশ রক্ষায় যুদ্ধ করতে।
যাবার আগে কমান্ডার ওজংয়ের সাথে দেখা করে কথা বলে। কমান্ডার তাকে বলে, আমি বিশ্বাস করি তুমি পারবে। অন্যদিকে উত্তর কোরিয়ার কমান্ডার পার্ক বিশাল সেনাবাহিনী এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পোহাংয়ের দিকে আসছে। ধ্বংস হওয়া বৃষ্টির কাছে এসে কমান্ডার পার্ক সৈন্যদের নির্দেশ দেয়, নিজের কাছে থাকা গোলা বারুদ ও অস্ত্র নিয়েই সবাই নদী পার হবে, আর কিছু সৈনিক ট্যাঙ্ক নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে আসবে। অন্যদিকে পোহাংয়ে সব কিশোর সৈনিকরা বসে থেকে চকলেট খাচ্ছে। যে 3 জন উচ্ছৃঙ্খল ছেলে এসেছিল তাদের নেতা কেপজো। সে ছিল সবচাইতে বেশি বদমাশ। সে ওজংয়ের সাথে ঝগড়া করে। ওজং কিছু ছেলেকে মৃত সৈন্যদের দাফন করার কাজ দিয়েছে, বাকি কিছু ছেলেদের রাইফেল চালানো শেখাচ্ছে। ওই 3 জন ছেলে ওজংয়ের কথা না শুনে গুদাম ঘরে চলে যায়। সেখানে গিয়ে তারা কিছু গ্রেনেড নিয়ে খেলা করতে থাকে। এক পর্যায়ে গ্রেনেডের পিন খুলে গেলে তারা গ্রেনেডটি গুদাম ঘরে ফেলে পালিয়ে যায়। গ্রেনেডের বিস্ফোরণে খাবারের মজুদ নষ্ট হয়ে যায়। রাতের বেলা কমান্ডার পার্ক তার সৈন্যদের নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এদিকে ওজংয়ের মায়ের কথা মনে পড়ে, তাই সে মায়ের কাছে চিঠি লিখছিল। আর ছেলেরা নাচ গান হাসি তামাশা করতে ব্যস্ত। তারা বুঝতেই পারছে না এটা একটা যুদ্ধক্ষেত্র। ওজং এসে বলে, অর্ধেক এখন ঘুমাবে, বাকি অর্ধেক ক্যাম্প পাহারা দেবে। পাহারা দেওয়ার সময় দূরে কিছু সৈন্যদের আনাগোনা বুঝতে পারে। ওজংয়ের কাছে খবর পাঠানো হয়, তবে তারা বুঝতে পারে না ওই সৈন্যরা কি তাদের নিজেদের লোক না শত্রু দলের। সৈন্যরা আরো কাছাকাছি আসলে ক্যাম্পের ছেলেরা বুঝতে পারে তারা শত্রু সেনা। তাৎক্ষণিক শত্রুদের উপর গুলি চালাতে শুরু করে। তারা একে এক করে সবাইকে মেরে ফেলে। নিশ্চিত হওয়ার জন্য বাইরে বেরিয়ে দেখতে যায় আসলে শত্রু সেনারা সবাই মারা গেছে কিনা। সেখানে একজন আহত সৈনিক পড়েছিল। ওজং তাকে দেখে গুলি চালাতে যাবে, তখন সে খেয়াল করে সৈনিকটি মারা যাওয়ার সময় তার মায়ের কথা বলছে। প্রথমবারের মতো ওজং কোনো শত্রু দলের সেনাকে মারল। ওজং তার মাকে চিঠিতে লিখে, আজ আমি প্রথম উত্তর কোরিয়ার একজন সৈনিককে মারলাম। সে আরও লিখে, প্রথমে আমি মনে করতাম তারা খুব খারাপ, খুব হিংস্র, একদম পশুর মতো, কিন্তু আজ বুঝলাম আসলে তারাও আমাদের মতোই মানুষ। তাদের মাও আমার মায়ের মতোই। সৈনিকটি মারা যাবার আগে তার মায়ের কথা বলছিল আর কাঁদছিল। তখন আমারও তোমার কথা মনে পড়ে যায়, কিন্তু একজন কমান্ডার হিসেবে তাকে মারা আমার দায়িত্ব। ক্যাম্পের বাকি সবার একই রকম খারাপ লাগে। ছেলেরা ঘুমোতে গেলে তাদের কারোই ঘুম আসে না। তারা অনুভব করে সবাই এখন সৈনিক এখানে যুদ্ধ করতে এসেছে। পরদিন সকালে ওজং কয়েকজনকে নিয়ে জঙ্গলে যায় শত্রু সেনাদের খোঁজ করতে। তখন উত্তর কোরিয়ার সৈন্যরা তাদের উপর হামলা করে, কিন্তু তারা সংখ্যায় কম থাকায় সেখান থেকে পালিয়ে যায়। সেখানে কেপজোর এক বন্ধুকে গুলি লাগলে সে সেখানেই মারা যায়। কেপজোর রেগে ওই সৈন্যদের তাড়া করতে থাকে। কেপজোর পেছনে অন্যরাও দৌড়াতে শুরু করে। এটা ছিল শত্রুদের একটা পরিকল্পনা। কিছুদূর ওত পেতে থাকা শত্রু সেনাদের হাতে বেশ কয়েকজন কিশোর সৈনিক বাজেভাবে আহত হয় এবং অনেকে মারা পড়ে। বাকি ছেলেরা ক্যাম্পে ফিরে আসে। কেপজো এবং ওজং অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। কেপজো শত্রু দেশের একজন বাচ্চা সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখে গুলি করে মেরে ফেলে। এই যুদ্ধে তাদের 16 জন মারা যায়, 5 জন আহত হয় এবং 1 জন গুম হয়। ক্যাম্পে এসে ওজং তার কমান্ডারকে ফোন করে সবকিছু বিস্তারিত জানায়। তখন কমান্ডার বলে, যত দ্রুত সম্ভব আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করছি। আমি পৌঁছানো পর্যন্ত তুমি সবকিছু পরিচালনা করবে। আসলে কমান্ডারের কাছেও খুব বেশি সৈন্য অতিরিক্ত নেই। চারদিকে যুদ্ধ চলছে। কমান্ডার কাংসুক সুপ্রিম কমান্ডারের সাথে আরও সেনা পাঠানোর বিষয়ে কথা বলছে। সুপ্রিম কমান্ডার জানায় তাদের অতিরিক্ত কোনো সেনা নেই। এদিকে উত্তর কোরিয়ার সৈন্যরা দক্ষিণ কোরিয়ার যে সেনাকে ধরে নিয়ে এসেছে তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সে তো এ যুদ্ধের ব্যাপারে কিছুই জানে না। কমান্ডার পার্ক তাকে নিয়ে দক্ষিণ কোরিয়ার ক্যাম্পে আসে। ওজংকে বলে, আমি আগামী 2 ঘন্টার মধ্যে তোমাদের ক্যাম্পে হামলা চালাবো। তোমাদের সবার নাম নিশানা মুছে ফেলবো। তোমাদের কাছে একটা সুযোগ আছে, সেটা হলো আত্মসমর্পণ করার। তাহলে তোমরা অন্তত প্রাণে বেঁচে যাবে। তখন ওজং বলে, ঠিক আছে, তোমরা 2 ঘন্টা পর এখানে এসো। তখন কমান্ডার পার্ক সেখান থেকে চলে যায়। এদিকে ওজং তার কমান্ডারের কাছে শুধু 10 জন সৈনিক চায়, যাদের নিয়ে সে শত্রু সেনার মোকাবেলা করবে। কিন্তু কমান্ডারের কাছে তাকে দেওয়ার মতো 1 জন সৈনিকও অতিরিক্ত নাই। এজন্য তারা আমেরিকার আর্মি কমান্ডারের কাছে সাহায্য চাইতে যায়। তারা শুধু 10 জন সৈনিক চায়। আমেরিকার কমান্ডারের কাছেও অতিরিক্ত কোনো সৈনিক নাই। তবে আমেরিকার আর্মি কমান্ডার তাদের খালি হাতে ফেরত পাঠায় না। সে কিছু অস্ত্র দেয় যেগুলো অনেক দূর থেকে শত্রুদের ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রশস্ত্র ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে ক্যাম্পে যে ছেলেটিকে উত্তর কোরিয়ার সৈন্যরা ছেড়ে গেছে তাকে কেপজো অনেক মারতে থাকে। কেপজো ওজংয়ের সাথেও মারামারি করে, এতে তারা দুজনে আহত হয়। এরপর কেপজো তার এক বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যায়। কমান্ডার কিংসুক আমেরিকার দেওয়া অস্ত্র নিয়ে পোহাংয়ের দিকে রওনা দেয়।
এই ক্যাম্প থেকে পোহাং অনেক দূর, কিন্তু কমান্ডার পার্ক ওই ক্যাম্পের 1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। পার্ক অপেক্ষা করছিল দক্ষিণ কোরিয়ার আত্মসমর্পণের। যদি 2 ঘন্টার মধ্যে তারা পতাকা না উড়ায় তাহলে সে আক্রমণ করবে। ওজং শেষবারের মতো তার মায়ের কথা স্মরণ করে, কারণ 2 ঘন্টা পর এখানে যে যুদ্ধ শুরু হবে তাতে ক্যাম্পের ছেলেদের বাঁচার সম্ভাবনা খুব কম। ওজং ক্যাম্পের সবাইকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়। সকলে শত্রুদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে থাকে। এতক্ষণে সবাই শত্রুদের মোকাবেলা করার জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে। কেবজো জঙ্গলে শত্রুদের একটি ট্রাক দেখতে পায়, সেটা কাদায় আটকে গেছে। কেবজো তাদের সাহায্য করতে যায়। কমান্ডার পার্ক পোহাংয়ের খুব কাছাকাছি চলে এসেছে। ওজং একজনকে মিসাইল চালাতে বলে, কিন্তু তারা কেউই মিসাইল চালাতে জানে না। তখন ওজং কমান্ডার কিংসুককে ফোন করে। কিংসুক বলে জোরে করে লাথি মারো, কাজ হয়ে যাবে। একজন লাথি মারতে মিসাইল গিয়ে তাদের ক্যাম্পের গেটে পড়ে। মিসাইল দেখে ক্যাপ্টেন পার্ক একটু ঘাবড়ে যায়। এরপর ওজং একের পর এক সঠিক নিশানায় হামলা চালাতে থাকে। এতে কমান্ডার পার্ক ভীষণ রেগে যায়। তার সৈন্যদের একসাথে হামলা চালানোর নির্দেশ দেয়। পার্কের সৈন্যরা ক্যাম্পের দিকে এগোতে থাকে। তবে ওজং ও তার কিশোর সেনার দল তাদের প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। ওজংয়ের নির্দেশে একসাথে বেশ কয়েকজন মিলে গ্রেনেড হামলা চালায়। এতে পার্কের অনেক সেনা নিহত হয়। সাথে চলে বৃষ্টির মতো গুলিবর্ষণ। এতে উত্তর কোরিয়ার বহু সেনা নিহত হয়। অন্যদিকে কমান্ডার কিংসুক খুব দ্রুত পোহাংয়ের দিকে এগিয়ে আসছে। পোহাংয়ে ক্যাম্পের কিশোর সেনারাও অনেক দক্ষতার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু একটি বড় বিপদ তাদের সামনে এসে হাজির হয়। শত্রু সেনারা তাদের ট্যাঙ্ক নিয়ে ক্যাম্পের খুব কাছাকাছি চলে আসে। ট্যাঙ্ক প্রতিরোধ করা ওজংয়ের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিছু সৈন্য সেখানে মারা যায়, তবে যারা বেঁচে ছিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুদের প্রতিহত করে যাচ্ছে। একজন গ্রেনেড মেরে শত্রুপক্ষের একটি ট্যাঙ্ক উড়িয়ে দেয়, কিন্তু এতে উত্তর কোরিয়ার কিছুই হয় না, কারণ ইতিমধ্যে অনেকগুলো ট্যাঙ্ক এসে পৌঁছেছে। তখন একজন আত্মঘাতী হয়, নিজের সাথে বোম নিয়ে একটি ট্যাঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে। নিজেকে উৎসর্গ করে শত্রুর আরও একটি ট্যাঙ্ক উড়িয়ে দেয়। ওজং তার ছেলেদের ক্যাম্পের ভেতরে যাওয়ার নির্দেশ দেয়। ওজংয়ের রাইফেলের গুলি শেষ হয়ে গেলে সে রাইফেলটি রিলোড করতে যায়। তখন তার সামনে অনেক শত্রু সেনা দেখতে পায়। একটি আশ্চর্য ঘটনা ঘটে। শত্রু সেনাদের পেছন থেকে কেবজো একটি ট্রাক নিয়ে আসছে। উত্তর কোরিয়ার ওই ট্রাকটি কাদায় আটকে গিয়েছিল। ট্রাকে থাকা মেশিন গান দিয়ে কেবজো অনেক শত্রু সেনাকে মারতে সক্ষম হয়। ওজং এবং বাকি ছেলেরা এবারের মতো বেঁচে যায়। কেবজো ট্রাক থেকে নামার সময় তার পায়ে একটি গুলি লাগে। তারপরও সে যুদ্ধ চালিয়ে যায়। ছেলেদের বলে এই ট্রাকে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র আছে। তখন তারা ওই হাতিয়ারগুলো নিয়ে চলে শত্রুদের মোকাবেলা করতে। কিন্তু উত্তর কোরিয়ার সেনারা অনেকগুলো ট্যাঙ্ক দিয়ে হামলা চালাচ্ছে। এতে ক্যাম্পের সবার অবস্থা খুব খারাপ হতে থাকে। আরও একজনের মৃত্যু, সাথে একটি ট্যাঙ্ক ধ্বংস হয়। এদিকে কমান্ডার কাংসুকের পোহাং পৌঁছাতে তখন অনেক দেরি। ক্যাম্পে ওজং এবং কেবজো দুজন মিলে শত্রুদের প্রতিরোধ করতে থাকে। ট্যাঙ্কের আক্রমণে তাদের ক্যাম্পটি দুর্বল হয়ে পড়েছে। ক্যাপ্টেন পার্ক এবং তার সেনারা ক্যাম্পের মধ্যে ঢুকে আহত সেনাদের খুঁজতে থাকে। ওজং নিচে থেকে এবং কেবজো ছাদের উপর উঠে শত্রুদের প্রতিরোধ করার চেষ্টা করে। তারা জীবন বাজি রেখে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে কমান্ডার কাংসুক দূর থেকে এই দৃশ্য দেখতে পায়। সেখান থেকে আমেরিকান কমান্ডারের দেওয়া মিসাইল দিয়ে শত্রু ট্যাঙ্কের উপর হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করতে থাকে। কমান্ডার পার্ক ক্যাম্পের ভিতর ঢুকে আহত সেনাদের মেরে ফেলে। সে ওজং এবং কেবজোকে খুঁজছে। তখন কমান্ডার কাংসুকও ক্যাম্পে চলে আসে। উত্তর কোরিয়ার সেনাদের অস্ত্র প্রায় ধ্বংস হয়ে গেছে। ওজং এবং কেবজো গুরুতর আহত হওয়া সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একসময় পেছন থেকে কমান্ডার পার্ক কেবজোকে গুলি করে। এতে কেবজোর হাত থেকে বন্দুক পড়ে যায়। নিজের দেশের জন্য পাগলের মতো লড়াই করে কেবজো বীরত্বের সাথে শহীদ হয়। ওজংও আহত, তবে তার এখন একটি কাজ বাকি আছে, কমান্ডার পার্ককে পৃথিবী থেকে বিদায় জানানো। ওজং সর্বোচ্চ শক্তি সঞ্চয় করে একদম পার্কের বুকে গুলি চালায়। এরপর সে নিজেও মাটিতে ঢলে পড়ে। কমান্ডার পার্ক আবারও ওজংয়ের ওপর গুলি চালাতে যায়, তখন ক্যাপ্টেন কাংসুক পার্কে গুলি করে। পার্ক সেখানে মারা যায়। কমান্ডার কাংসুক ওজংকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার মনে পড়ে যে ওজং একটি পাখিও মারতে পারত না। সে আজ শত্রুদের মেরে নিজের জীবন দিয়ে তার দেশকে রক্ষা করলো। ওই ক্যাম্পে যে ৭১ জন সেনা, তাদের কারো ছিল না কোনো অস্ত্র চালানোর অভিজ্ঞতা, ছিল না কোনো যুদ্ধের ট্রেনিং, কিন্তু তারাই যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিল। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তারা চিরদিনের জন্য অমর হয়ে যায়। আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।